ভোটারদের কাছে কি বলে ভোট চাইছেন? হেলাল ভাই, আপনি ভোটারদের কাছে কি বলছেন? ভোট চাইতে গিয়ে কি বলছেন? হলো যে আমাদের এই অঞ্চল দীর্ঘদিন নেতৃত্ব বঞ্চিত। এই ভোটারদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার জন্য কে আসলে উপযুক্ত। উপযুক্ত ব্যক্তিকেই, পছন্দের ব্যক্তিকেই যেন নেতৃত্ব নির্বাচন করে। এটাই আমার প্রথম বক্তব্য, এটাই আমার বক্তব্য। আহ, নেতৃত্ব শূন্য, এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যাতে এটা নিযুক্ত করে। আচ্ছা, আমি একটু মাওলানা এস এম সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইবো যে মাওলানা এস এম সাখাওয়াত হোসেন, আপনি কি বলে ভোট চাইছেন আপনাদের ভোটারদের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই অবহেলিত রূপসা তারকাদা দিগলিয়া অঞ্চল, এই অঞ্চলের সমস্যাবলী নিয়ে অতীতে কেউ কার্যকর ভূমিকা রাখেনি, মানুষের অধিকার নিশ্চিত করেনি। সেজন্য আমি চাই যে সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে যাতে এই এলাকার বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত হয়, এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়। সেই লক্ষ্যেই আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে সৎ এবং যোগ্য লোককে তারা নির্বাচিত করবে। ওকে, আমার দ্বিতীয় কমন প্রশ্ন, এটা আমি আবারও হেলাল ভাই থেকে শুরু করি। হেলাল ভাই, গণভোটের প্রচারণা করছেন কিনা? হ্যাঁ বা না, কোনটার পক্ষে বলছেন? আমরা জানি যে জনাব তারেক রহমান বলেছেন যে হ্যাঁ, হ্যাঁ ভোটে অংশ নিতে, কিন্তু আমরা আবার জানি যে তৃণমূলে অনেক ক্ষেত্রে বলা হইতেছে যে না ভোট দিতে। আপনার এলাকায় আপনি কোনটা অনুসরণ করছেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে হা ভোটের পক্ষে। আমার দলের চেয়ারম্যানও হা ভোটের পক্ষে। এখন আমরা একটা গণতান্ত্রিক দল। হা ভোট না ভোট দেওয়ার জনগণের একটা অধিকার আছে, তিনি নাও দিতে পারেন, হাও দিতে পারেন। তবে আমরা প্রচার করছি যেন হা ভোট দেয়। যেহেতু আমার দল হা ভোটের পক্ষে, আমিও হা ভোটের পক্ষে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সরকার প্রথমে হা ভোটের পক্ষে প্রচারণা করে হঠাৎ থামিয়ে দিয়ে বললেন যে এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা প্রথমেই বলেছিলাম যে আপনি সরকার এই যে গণভোটের পক্ষে প্রচার করলে তাইলে তো কোনো আপনার ডেমোক্রেসি থাকলো না। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে আপনি যেহেতু গণভোটের প্রশ্ন করেছেন, আমাদের এই যে নির্বাচনটা, এই নির্বাচনটাকে উৎসব মুখর পরিবেশে করা আমাদের উচিত। এবং একটা কম্পিটিটিভ নির্বাচন, অর্থাৎ প্রতিযোগিতামূলক নির্বাচন। যে নির্বাচন শেখ হাসিনা গত 17 বছরে 3বার না 4বার করে গেছে, ওর ওই রকম নির্বাচন যেন বাংলাদেশে আর অনুষ্ঠিত না হয়, যাতে উৎসব মুখর পরিবেশে হয়। নির্বাচন কমিশনের অনেক বিধি আমরা নিষেধ। আমরা আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা আসবো। হেলাল ভাই, আপনি কি হ্যাঁ ভোট দিতে বলতেছেন লোকজন রে? হ্যাঁ, আমি বলছি তো, আমি তো নিজেই হ্যাঁ ভোটের পক্ষে। আমাকে ওকে, যদি কেউ জিজ্ঞাসা করে, আমি হ্যাঁ ভোটের কথাই কিন্তু বলবো। আপনি প্রচারণা যেহেতু করতেছেন না, তাই তো? প্রচারণা করছি, কেন প্রচারণা করবো না করতেছেন, কেন। ওকে। মাওলানা সাখাওয়াত, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে হ্যাঁ ভোট এবং না ভোটের ক্ষেত্রে আপনার কি অবস্থা? আমরা আর তো আমি একটু মাওলানা সাখাওয়াত শুরু করার আগে আমি একটু আমাদের প্রডিউসার আবির ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আবির ভাই, জনাব ইউনূস কি, তাকে কি আমরা শুনতে পাচ্ছি কিনা? শোনা মাত্রই যেন আমরা তাকে পাই আর কি। জনাব সাখাওয়াত। আমরা শুরু থেকেই হা ভোটের পক্ষেই আমরা কাজ করে আসছি। আমরা চেয়েছি যে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, কোনো যে সংস্কারের যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলিতে বিএনপি অনেক ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা এগুলোর ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছিলাম সংস্কার কমিশনের কাছে। হুম, হুম। তো আমরা হা ভোটের পক্ষেই করেছিলাম যেন আর কোনো স্বৈরাচারের যাতে জন্ম না হয়, দেশটা যাতে মানে সুন্দরভাবে পরিচালিত হয়, তার ওকে, জন্য আমরা শুরু থেকেই হা ভোটের পক্ষে ছিলাম, এখন আমরা আছি। মাওলানা এম সাখাওয়াত, এখনকার কমন প্রশ্নটা আপনাকে দিয়ে শুরু করি, তো একই ব্যাপার আর হেলাল ভাইয়ের কাছেও জানতে চাইবো। সেই কমন প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকরা রয়েছেন, তাদের ভোটাররা রয়েছেন, আপনারা তাদের ভোটারদেরকে আপনাদের বাক্সে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন কিনা, জানাবেন কিনা? আওয়ামী লীগের সমর্থকদের প্রতি আপনাদের আচরণ এই ইলেকশনের পরে জয়ী বা বিজয়ী হলে কি হবে? একই প্রশ্ন আপনাকে আগে, মাওলানা সাখাওয়াতকে আগে জেনে নিই। আমরা সে যে কোনো দলের হোক না কেন, আমরা কোনো নিরপরাধ ব্যক্তিদের ব্যাপারে, নিরপরাধ মানুষের উপরে কোনো নির্যাতন
নিপীড়ন হোক, তারা জেল জুলুমের শিকার হোক, এটা আমরা চাই না। তো সেটা আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা যারা কোনো অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত না, জড়িত না, বা কোনো অপকর্মের সাথে জড়িত না, তাদের ব্যাপারে আমাদের কোনো কমপ্লেন নাই। হ্যাঁ, যারা দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, তাদের ব্যাপারে মামলা হয়েছে, হামলা হয়েছে, সেটা বিচার হবে, বিচারের মাধ্যমে তাদের শাস্তি হোক, যেটাই হোক না কেন, এ ব্যাপারে আমাদের বক্তব্য নেই। কিন্তু সাধারণ মানুষ, সে আওয়ামী লীগ করুক আর যে দলে কি করুক না কেন, তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। হ্যাঁ, তারা দেশের স্বার্থে, কারণ দেশের জনগণকে আমরা বিভক্ত করতে চাই না, সকলে মিলেমিশে আমরা দেশকে গড়তে চাই। সেক্ষেত্রে তাদের প্রতিও তারাও আমাদের সাথে মিলেমিশে কাজ করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। তো সেটার ব্যাপারে আমরা সকলকে আহ্বান করতেছি, আসেন দেশ গড়ার। আমরা হেলাল ভাই, তাহলে আপনার কাছ থেকে শুনি, মাওলানা সাখাওয়াত কিন্তু স্পষ্ট করে বললেন যে উনি কোনো বিভক্তি চান না। যারা ভোটার আছেন তেরখাদা এলাকার খুলনা 4 আসনের, তাদেরকে তিনি আহ্বান করবেন তাকে ভোট দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে মানে কে অতীতে কি দল করেছেন, কি করেছেন, সেটা ওনার বিবেচনা। যদি আসনের উন্নয়নের জন্য তিনি সবাইকে এক হওয়ার ডাক দিচ্ছেন। আজিজুল বারী হেলাল। আমি এই প্রশ্নের উত্তরটা শুধু তেরখাতা, দিঘলিয়া, রূপসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। আমি এই প্রশ্নের উত্তরটা দিতে চাই যে অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। প্রেম এবং যুদ্ধে সবকিছুই বৈধ, এরকম একটা নীতি আমি দেখলাম যে আমাদের 11 দলীয় জোট নিয়েছে, যে সবকিছুই যেন বৈধ। যেমন আমি দেখলাম যে আপনার স্ট্যাম্প, ভোটের যে স্ট্যাম্প, এটা জালিয়াতি করা হচ্ছে। লাভ অ্যান্ড ওয়ার, লাইক আপনার ভোট যুদ্ধ, এই ভোট। হেলাল ভাই, আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিয়ে আমরা আসলে এই প্রসঙ্গগুলিতে আসব। আপনি আপাতত যেগুলি কমন প্রশ্ন সেগুলির মধ্যে যদি একটু বলেন আর কি, যে আওয়ামী লীগের ভোট আপনি চাইতেছেন কিনা, কোনো জায়গায় গিয়ে আপনি বলতেছেন কিনা যে নৌকার ভোট আমাদেরকে দেন, বা আওয়ামী লীগ আমাদেরকে ভোট দেন। ভোট আমাকে চাইতে, আমি জনগণের ভোট চাচ্ছি। সেই জনগণের রাজনৈতিক পরিচয়কে আপনি মেলাইন করতে পারেন না। একটা লোক তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, আদর্শ থাকবে, এটাই স্বাভাবিক। যেমন আমাদের সাখাওয়াত ভাই বা ইউনূস ভাই, তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, তাদের কিছু সমর্থক আছে, আওয়ামী লীগের সমর্থকরা আছে, বিএনপির সমর্থক আর সাধারণ জনগণ আছে। আমি অ্যাজ এ পলিটিশিয়ান, আমি তেরখাদা, দিঘলিয়া, রূপসার মানুষকে বলি, সমগ্র জনগণ আপনার আমাদের উন্নয়নের স্বার্থে 17 বছরের যে আপনার কালো অধ্যায়, এই কালো অধ্যায়কে ভুলে গিয়ে জনগণ হিসেবে আপনাদেরকে নেতা নির্বাচন করতে হবে, কে আপনাদের নেতৃত্ব দেবার উপযুক্ত। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা আমাদের এই যে ইসলামী ঐক্যজোট, এনসিপি, এটা আমার কাছে কোনো মুখ্য বিষয় না। কারণ আমি 40 বছর এই জাতীয় রাজনীতিতে, বিশেষ করে আমার এই অঞ্চলকে, আমার এই জন্মভূমিকে, আমার এই 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 ভূমিপুত্র হিসাবে আমি কখনো মানুষকে রাজনৈতিক বিবেচনায়, আদর্শে বিভেদ করি না। ইভেন আমি ধর্মীয় বিবেচনায় বিভেদ করি না। আমি সবাইকে আমার এলাকার অত্যন্ত আপন জন হিসেবে ভাবি। এবং আমার সেই ক্ষেত্রে মাওলানা সাখাওয়াতের এবং আপনার অবস্থান একই, যে আপনারা কোনো বিভেদ চাচ্ছেন না, কোনো ভোটারদের কাছে আলাদা করে যাচ্ছেন না তার অতীতের উপর ভিত্তি করে। আমি জনগণের কাছে ভোট চাইতেছি, জনগণ বিএনপি, সেই জনগণ আওয়ামী লীগও করে। ওকে, আমি মাওলানা ইউনূস আহমেদ শেখকে এখন বোধহয় আমরা শুনতে পারবো, কারণ মাওলানা ইউনূস আহমেদ শেখ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? মাওলানা ইউনূস আহমেদ শেখ এখন আবার ফ্রোজেন হয়ে আছেন। আমরা মাওলানা ইউনূস আহমেদ শেখ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? না। আমির ভাই, তো এখন তো শুধু হেলাল ভাই মনে হয় আমাদেরকে শুনতে পাচ্ছেন। মাওলানা সাখাওয়াত আছেন আমাদের সঙ্গে? জি জি, শুনছি, আমি শুনতে পাচ্ছি। মাওলানা সাখাওয়াত, জি বলেন। যে মাওলানা সাখাওয়াত, আমাদের এখন যেটি হেলাল ভাই বললেন তাতে অবস্থান হচ্ছে একদম পরিষ্কার, যে তিনিও কোনো রকম কোনো বিভেদ করতে চান না, এবং তিনিও চান যে যারা ভোটার তাদেরকে ভোটের মতো করে এটাই বলতে। কিন্তু এইবার আমাদের হচ্ছে যে একটু প্রার্থীদের ব্যক্তিগত
প্রশ্নের জায়গায় যেহেতু আসতে হয়, সেহেতু আমি মাওলানা সাখাওয়াত আপনার কাছে প্রশ্ন করতে চাই যে নির্বাচনী হলফনামা অনুযায়ী আপনি চাকরি করেন, নির্বাচন নিয়ে এখন আপনাকে দিনরাত ব্যস্ত থাকতে হচ্ছে, চাকরি থেকে ছুটি নিয়েছেন কিনা, নির্বাচনের যে খরচ সেটার উৎস কি নিজের আয় থেকে, দল থেকে, জোট থেকে কিনা, বিশেষ করে জামায়াতে ইসলামী আপনাকে নির্বাচনী খরচে বা নির্বাচনী যে ব্যয় হচ্ছে তাতে সহায়তা দিচ্ছে কিনা? বিষয়টা এটা তো আমার হলফনামায় আমি দিয়েছি, সেখানে আমার আয়ের উৎস কি হবে, নির্বাচনী ব্যয়ের উৎস কি হবে, এটা হলফনামায় আমি দিয়েছি। আমাদের জন্য যদি আবার একটু সেখানে বলতেন, আমাদের জন্য যদি আবার একটু বলতেন। আমি আমার হলফনামায় এটা উল্লেখ করেছি যে আমার নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে যে 25 লাখ টাকা যে নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি তার মধ্যেই কোন কোন সোর্স থেকে আমি এটা ব্যয়ের জন্য ব্যয় করব সেটা হলফনামায় দিয়েছি। এটা মনে হয় আর করার প্রয়োজন হয় না। জামায়াতে ইসলামী আপনাকে কোনো টাকা দিচ্ছেন কিনা? এটা তো এখনো পর্যন্ত আমরা কোনো পাইনি। বা মানে সেরকম কোনো আহ, আহ, মানে হুম। মানে নির্বাচনী ব্যয়ে সহায়তা দেওয়ার জন্য জামায়াতে ইসলামী আপনাদেরকে কোনো রকম কোনো সহায়তা এখন পর্যন্ত দেন নাই? না, আমাদের মহাসচিব বলছে যে এরকম কোনো মেসেজ বা এরকম কোনো মেসেজ ওনার কাছে নাই। আপনি যে চাকরি করবেন, চাকরি করেন বলে হলফনামায় উল্লেখ করছেন, সেই চাকরির উৎস, মানে চাকরি থেকে কি এখন ছুটিতে আছেন? হ্যাঁ, আমি ছুটিতেই আছি। ওকে, সেই ক্ষেত্রে আমরা আপনাকে এই বিষয়ে যে শেষ প্রশ্ন করতে চাই সেটা হলো যে আপনাকে কি সাধারণ জনগণ, এইবার আমরা একটা ক্রাউড ফান্ডিং বা আমেরিকা বা ইউরোপের মধ্যে এইটার কথা খুব শুনছি, সেইটার কোনো ব্যবস্থা আছে? আপনাকে কেউ কি টাকা দিতে পারে বা আপনি কি কারো কাছ থেকে টাকা নিচ্ছেন, মানে যারা আপনার ভোটার বা যারা আমাকে আমার মুসাল্লিবৃন্দ, শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিভিন্ন মহল থেকেই আমাকে সহযোগিতা করছে এবং আমাকে দল থেকেও একটা ফান্ডিং করতেছে। দল থেকেও একটা ফান্ডিং করতেছে এবং বিভিন্ন আপনার যারা শুভানুদ্দি আছে তারাও আপনাকে ফান্ডিং করতেছে, তাই তো? সহযোগিতা করছে। জি। আপনার সাথে আমরা আবার পরে এই বিষয়টি নিয়ে কথা বলবো, কিন্তু আমরা একটু হেলাল ভাইকে জানতে চাই যে হেলাল ভাই, একটি বিষয়, 6টি আসনের প্রার্থী, মানে খুলনার যে 6টি আসন, সেই 6টি আসনের প্রার্থীদের হলফনামা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা। পত্র পত্রিকার তথ্য মতে আপনার বিরুদ্ধে 70টি মামলা রয়েছে, যার মধ্যে 11টি মামলা বিচারাধীন। আমরা যতটা জানি আওয়ামী লীগ পতনের পর ডক্টর ইউনূস সরকারের সময় বিএনপির বেশিরভাগ যারা নেতৃবৃন্দ আছে তাদের এসব মামলাগুলিকে রাজনৈতিক মামলা বলে খালাস হয়ে গেছে, আপনার মামলা রয়ে গেল কেন? হলফনামা অনুযায়ী আপনার পেশা হচ্ছে রাজনৈতিক কর্মী, সেই ক্ষেত্রে আপনার নগদ আয়টা কিভাবে হয়, মানে হেলাল ভাইয়ের নগদ আয়ের রাস্তাটা কি আসলে? আমি আপনাদের ওইখানে এত টকব্যাক যে আমি আসলে আমার কানে খুব জার্গন তৈরি হচ্ছে, তো পিছন থেকে এখন স্থির হয়েছে। জি, আমি যেটুকু বুঝতে পারলাম, আপনি জিজ্ঞেস করছেন আবার কি আমার করব প্রথমে, প্রশ্নটা? আমার মনে হয় একটু বুঝতে পারছি মামলার একটা বিষয় জি জি, বলেছেন। 70টার মতো মামলা রয়েছে, 70টা মামলার মধ্যে 11টা মামলা, 70টা, এখন 11টা মামলা এখনো বিচারাধীন। সবার মামলা প্রত্যাহার করা হলো, আপনারটা কেন প্রত্যাহার করা হয় নাই? আপনি লিখছেন যে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার পেশা রাজনৈতিক কর্মী, সেই ক্ষেত্রে আপনার নগদ আয়টা কি করে হয়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রথম বক্তব্য হলো যে আমার এই হাসিনা